ফারহান, তারপরে মোবাইল নাম্বার এবং ঠিকানা। তারপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফারহান। আমি এবছর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব। আমি ছোটবেলা থেকেই আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা। আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি আমার মামা বাড়ির একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটি আমার মামার বাড়ির বিল্ডিংয়ে 2007 সালে ঘটা। এই কাহিনী বা ঘটনাটা আমার নানু এবং আমার মামার কাছ থেকে শোনা। এই কাহিনী যার সাথে ঘটেছে তারা এখন আর সেখানে থাকেন না, কিন্তু এই ঘটনাটি সেই অঞ্চলের একটি অত্যন্ত আলোচিত ঘটনা। অনুরোধ রইল যে আপনি এই ঘটনাটি ভূত.com-এর সকল শ্রোতাদের সাথে শেয়ার করবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার মামা বাড়ি বরিশাল জেলার কোন একটি উপজেলার একটি মফস্বলে অবস্থিত। অঞ্চলটির নাম, যার সাথে ঘটেছে তার আসল নাম কিছুই আমি বলতে পারবো না, কিন্তু ঘটনার সাবলীলতার খাতিরে ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে আমরা মোশাররফ নামে ডাকব। আমার মামারা যে বাড়িতে থাকেন তা অনেক আগের একটি বিল্ডিং। তারা এই বাসা ভাড়া নেন। বিল্ডিংটি এখনকার একজন বেশ ধনী লোকের। এখানে আশেপাশে ওরকম দালান কোঠা নেই। আমার মামারা এই বিল্ডিং এর 3 তলায় 10-12 বছর ধরে থাকেন। মোশাররফ সাহেব এখানে তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকেন। তারা দোতলায় ভাড়া থাকতেন। এই ঘটনাটি ঘটার 1.5-2 বছর আগে তারা এই বাসাটি ভাড়া নেন। তিনি এই মফস্বল থেকে বেশ দূরে একটি প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। সেই গ্রাম থেকে সবচেয়ে নিকটবর্তী শহরের এলাকায় এই মফস্বলটি ছিল, তাই বউ বাচ্চা নিয়ে তিনি এখানেই থাকতেন। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়েই স্কুলের জন্য রওনা হতেন। বাসা থেকে হেঁটে ঘাট পর্যন্ত গিয়ে পরে ট্রলারে উঠে যেতেন। তারপর বাকি পথ ভ্যানে চড়ে এবং পায়ে হেঁটে যেতেন। মোট তার 1.5 ঘন্টা সময় লাগত বাসা থেকে স্কুলে পৌঁছাতে। আশেপাশের মানুষ বলে সে খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। জোহর ও আসর বাদে সব ওয়াক্তেই তিনি মসজিদে এসে নামাজ পড়তেন। জোহর ও আসর পড়তেন না, কারণ তখন তিনি স্কুলে থাকতেন। সবার সাথে ভালো সম্পর্ক রাখতেন, কিন্তু বেশি কথা বলতেন না। তার জন্ম এই উপজেলাতেই, কিন্তু এই মফস্বলে না। এখানে চাকরি নেয়ার পরেই তিনি বউ বাচ্চা নিয়ে এসেছেন। 2007 সালের শীতকালে কোনো একদিন এই ঘটনাটি ঘটে। সেদিন তার স্কুলের একজন স্যার বেশ অসুস্থ ছিলেন। সেই স্যারটি সেই গ্রামেই থাকতেন। 3টা-4টার দিকে স্কুলের সব কাজ শেষ করে সেই স্যারটি বাসায় যান তাকে দেখতে। স্কুলের হেডমাস্টার হয়ে এই স্যারের বাসায় তিনি প্রথম আসেন, তাই স্যার এবং স্যারের ওয়াইফ তার যথেষ্ট আপ্যায়ন করেন। যদিও স্যার অসুস্থ, তার স্ত্রী মোশাররফ সাহেবের আপ্যায়নের কোনো কমতি রাখেননি। তার স্ত্রী অনেক কিছু রান্না করেন। বলে রাখা ভালো, মোশাররফ সাহেব তাকে একা দেখতে যাননি, সঙ্গে স্কুলের আরো কিছু স্যারদেরও নিয়ে গিয়েছিলেন। তাই সেই সন্ধ্যা 7টা থেকে সেখানে রওনা হতে পারলেন না। মোশাররফ সাহেবের কাছে একটা ছোট ফোন ছিল। তার বিল্ডিং এর নিচতলায় যে প্রতিবেশী থাকতেন সেই লোকটিরও ফোন ছিল। কখনো কোনো প্রয়োজন হলে, স্ত্রীকে কিছু জানাতে হলে মোশাররফ সাহেব প্রতিবেশীকে ফোন দিতেন। প্রতিবেশীর বাসার কাছে একটা দোকান ছিল। সেদিন দুপুরে সহকর্মীকে দেখতে যাবার আগেই মোশাররফ সাহেব সেই প্রতিবেশীকে ফোন করে তার স্ত্রীকে বলে দিতে বলেছিলেন যে আসতে একটু দেরি হবে, হয়তো সন্ধ্যা হবে। পরে সন্ধ্যা 7টার সময় মোশাররফ সাহেব যখন বাসা থেকে বের হলেন তখন তিনি আবারও ফোন দেন, কিন্তু কলটি যায় না, হয়তো নেটওয়ার্ক ছিল না। এই ভেবে আর যোগাযোগ করার চেষ্টা না করে তিনি রওনা দিয়ে দেন। তার স্ত্রী ও অন্যান্য স্যারেরা তাকে অনেকবার বলে এত রাত না করতে বা এত রাতে না যেতে, আজ তাদের বাসাতেই থেকে যেতে, কিন্তু মোশাররফ সাহেব তাতে রাজি হন না। তার কিছু সহকর্মী তাকে বাসা পর্যন্ত পৌঁছেও দিয়ে আসতে চান, কিন্তু মোশাররফ সাহেব বারবার না করেন। যাই হোক, সবাই নিজেদের বাড়ির পথে রওনা হয়। মোশাররফ সাহেব সেই গ্রাম থেকে একটি ভ্যান নিয়ে ঘাট পর্যন্ত যান। তাতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এত রাতে সাথে সাথেই তিনি কোনো ট্রলার পান না। ভ্যান চালকটি তার পরিচিত হওয়ায় তাকে ঘাটে একা রেখে যায় না। কোনো ট্রলার না আসা পর্যন্ত ভ্যান চালকটিও সেখানে অপেক্ষা করে। শেষে তারা নদী দিয়ে একটি ট্রলার যেতে দেখে এবং জিজ্ঞেস করে ট্রলারটি কোথায় যাচ্ছে। যখন তারা শোনে যে তাদের গন্তব্যই যাচ্ছে, তখন মোশাররফ সাহেব তাদেরকে অনুরোধ করে তাকেও সঙ্গে দিতে। তারা ট্রলারটি ঘাটে থামায় এবং সঙ্গে নেয়।
ট্রলারে 5-6 জন লোক ছিল। তাদের পরনে ছিল লুঙ্গি, মোটা শাল ও সোয়েটার। পুরো ট্রলার ভরে সার। তারা এগুলো মফস্বলের দোকানে নিয়ে যাচ্ছে। ট্রলারে বসেও বেশ কয়েকবার প্রতিবেশীকে কল দেন তিনি, একবারও কল যায় না। তখনকার দিনে এরকম নেটওয়ার্ক না থাকাটা খুবই স্বাভাবিক ছিল। যাই হোক, তারা গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা নাগাদ হয়ে যায়। ঘাটে যাওয়ার সাথে সাথেই সেই বাটন ফোনটি আবারও তিনি বের করেন এবং দেখেন যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ঘাটে নেমে ট্রলের চালককে ভাড়া দিয়ে বাসার পথে হাঁটা শুরু করেন। ঘাটে নামার সাথে সাথেই বাকি 5-6 জনও তাদের মালামাল নামানো শুরু করে। সে ট্রলারে থাকা অবস্থায় তাদের জিজ্ঞেস করে তারা এত রাতে কেন এই মালামাল নিয়ে যাচ্ছে। তারা বলে এসব মালামাল গতকালই তাদের নেবার কথা ছিল, বিশেষ কারণের জন্য তারা গতকাল নিতে পারেনি, আজকে সকালেও পারেনি। যে দোকানদারদের কাছে তারা এই সমস্ত মালামাল নিয়ে যাচ্ছিল সেই দোকানদার তাদেরকে নাকি বেশ জোরে সোরেই বলেছে আজকের মধ্যেই সব ডেলিভারি করতে হবে। যাই হোক, ট্রলার থেকে নেমে বাসার পথে হাঁটা শুরু করেন তিনি। ঘাট থেকে বাসা 15-20 মিনিট লাগে। এত রাতে কোনো ভ্যান পাননি, তাই একটা টর্চ লাইট ধরে বাসায় যাচ্ছিলেন। 2007 সালে গ্রাম কি মফস্বলেও ইশার নামাজের পরেই অনেক রাত, এবং তখন রাত 10টা মানে গভীর রাত। তাই শুনশান নির্জন রাস্তা দিয়ে তিনি হাঁটতে থাকেন। তার বাসাটি যে রাস্তায় অবস্থিত সেই রাস্তাটি অনেক লম্বা সোজা একটা রাস্তা। ঘাট থেকে একদম সোজা হাঁটলেই তার বাসা, কোনো ডান বাম নেওয়া লাগে না। বাসার কাছে রাস্তার দুপারে ক্ষেত আর বিল, কিছু দোকানও আছে। বলাই বাহুল্য সব দোকান বন্ধ। তার বাসাটি মূলত সেই মফস্বলটির কেন্দ্রে অবস্থিত না। সে বাসাটি যে ভিটার ওপর অবস্থিত সেই ভিটাটি তখনকার অন্যতম ধনী একজন ব্যক্তির। বাড়ির মালিক নিজেও সেখানে থাকেন না, তারা সবাই বিদেশ থাকেন। তাই তার বাসার আশেপাশে তখন আর কোনো বিল্ডিং ছিল না। বিল্ডিং বলতে হালকা একটু সামনে পোস্ট অফিস ছিল। যাক, তিনি ঘাট থেকে নেমে হাঁটতে শুরু করেন বাসার পথে। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। তার হাতে কোনো ঘড়ি নেই, ফোনও বন্ধ। যদিও বাসায় 15-20 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা তার কাছে মনে হওয়া শুরু হলো, তিনি অনেকক্ষণ হাঁটছেন তো হাঁটছেনই। তার অস্বস্তি বোধ হওয়া শুরু হলো। তার বলার উপায় নেই, কিন্তু তার মনে হচ্ছে তিনি আধা ঘন্টার ওপরে হেঁটেছেন। আশেপাশের ক্ষেত বিল দেখে তিনি ঠিক ধারণাও করতে পারছেন না কোথায় আছেন তিনি। কিছুই অচেনা নয়, কিন্তু তিনি সঠিক চিনতে পারছেন না তার বাসা কত দূরে। পথে বেশ কিছুবার থেমে ডানে বায়ে পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করেছেন তিনি বাসা থেকে কত দূরে আছেন। ঘাট থেকে বাসার পথে যাওয়ার আগে পোস্ট অফিসটি পড়ে। পোস্ট অফিস পার হওয়ার 4-5 মিনিট পরেই তার বাসা, কিন্তু পোস্ট অফিসেরও কোনো হদিশ মেলে না। মোশাররফ সাহেবের মাথা একটু ঘুরে উঠল, যেন তার প্রেশারের সমস্যা আছে। মাঝে মধ্যেই প্রেশার লো হয়ে যায়। তখন বাজে রাত 10টা। ঘুম থেকে তিনি উঠেছেন আযানের আগে, তাই অনেক ঘুম ঘুম লাগছে। তিনি আবারও হাঁটতে থাকেন। আকাশ পুরো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে একটা মৃদু মাথা ব্যথা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার মাথায় তিনি নদী দেখতে পান। অবাক হয়ে যান, কারণ নদী থেকে তিনি রওনা হয়েছেন বেশ আগে। নদীর পাড়ে সেই ট্রলারটি থামা দেখে এবং ট্রলারের সামনে লোকগুলো এখনো বস্তা নামাচ্ছে দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। শীতের রাতেও তিনি ঘামতে শুরু করেন। কিন্তু মোশাররফ সাহেব একজন বেশ রেশনাল ব্যক্তি ছিলেন, অনেক দূর পড়ালেখাও করেছেন এবং স্কুলের হেডমাস্টারও। তিনি অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করেন না এবং সেই সাথে তিনি একজন ধার্মিকও বটে। তার চোখ ঘুম ঘুম, মাথা ঘোরাচ্ছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে এবং তিনি তবুও উল্টো পথে হঠাৎ করেই হাঁটতে শুরু করলেন। হাঁটতে থাকছেন, তার হাঁটা শেষ হয় না। এবারও আগের মতো অনেকক্ষণ ধরে হাঁটছেন তিনি। হঠাৎ তিনি সাইকেলের আওয়াজ পান। তারপর দেখেন সাইকেলে করে একজন লোক হাতে টর্চ নিয়ে তার দিকে আসছে। লোকটির পরনে একটা কালো প্যান্ট, গায়ে কালো শাল। তিনি লোকটিকে আগে কখনো দেখেননি। লোকটিকে থামতে বলে তিনি অনুরোধ করেন আব্বাস খানের বাসা পর্যন্ত তাকে একটু দিয়ে আসতে। মোশাররফ সাহেব চালককে বলেন তার প্রেশারের সম্ভবত সমস্যা হচ্ছে। লোকটা তাকে বসতে বলেন এবং সাইকেলের পেছনে বসিয়ে তিনি চলতে শুরু করেন। হেঁটে 3-4 মিনিটের পথ সাইকেলে 1 মিনিটেই পৌঁছানোর কথা, কিন্তু মোশাররফ সাহেবের মনে হচ্ছে তিনি অনেকক্ষণ ধরে সাইকেলে বসে আছেন। আবারও তার ভয় লাগতে শুরু করে। মোশাররফ সাহেব আবারও বুঝতে পারেন তার মাথা ঘোরাচ্ছে। এছাড়া এতক্ষণ সাইকেল চালাচ্ছে দেখে তার মনের মধ্যে একটা শঙ্কা উঁকি দেয়। লোকটাকে তিনি জিজ্ঞেস করেন, ভাই কটা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। মোশাররফ সাহেব এবার মনে মনে দোয়া পড়া শুরু করেন। ভয় তার মুখ যেন বন্ধ হয়ে যায়।
লোকটাকে তিনি অনেক কথা বলতে চেয়েও বলতে পারেন না। তিনি এবার লোকটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করেন, ভাই, অনেকক্ষণ ধরে তো সাইকেলে বসে আছি। লোকটা এই কথারও কোনো উত্তর দেয় না। তারপর মোশাররফ সাহেব তার মাথাটা একটু বাঁকিয়ে সামনের দিকে তাকান এবং আবার দেখতে পান নদী। ঘাটে সেই লোকগুলো ট্রলার থেকে বস্তা নামাচ্ছে। তিনি 7-5 চিন্তা না করে সাইকেল থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যান। কোনো পরোয়া না করে পেছনের দিকে দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে তিনি একসময় অজ্ঞান হয়ে পড়েন। সকালে চোখ খুলে তিনি দেখেন বাসার খাটে শুয়ে আছেন, পাশে তার স্ত্রী, পাশের সোফায় গ্রামের দুধওয়ালা সহ আরো 2-3 জন পরিচিত লোক। মোশাররফ সাহেব তাদের থেকে জানতে পারেন যে তিনি নাকি পোস্ট অফিসের সামনে রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন। দুধওয়ালা ভোরবেলা দুধ নিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরে পোস্ট অফিসের দারোয়ানকে ডেকে তাকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এনেছে 15-20 মিনিট হলো। দুধওয়ালা তার পরিচিত হওয়ায় তাকে বাসায় রেখে আর নিজে কাজে যায় না। মোশাররফ সাহেব রাতের কথা স্পষ্ট মনে করতে পারেন, কিন্তু তিনি কাউকেই কিছু বলেন না। সবাইকে বলেন অনেক রাতে ট্রলার থেকে নেমে বাসায় ফেরার পথে মাথা ঘোরাচ্ছিল, মনে হয় তখনই কিছু একটা ঘটেছে। তিনি সেদিন স্কুলে যান না, সারাদিন বিছানাতেই থাকেন। বাসায় ডাক্তার আসে, ডাক্তার এসে প্রেশার মাপেন। 2-3 দিন পর তার একটু ভালো লাগা শুরু করে। তিনি স্কুলে যান না, কিন্তু বাসা থেকে হাঁটতে বের হন, নামাজে মসজিদেও যান। মসজিদে সবাই তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করে, জানতে চায় কি হয়েছিল। ঘাটেই দোকান আছে এমন এক পরিচিত ব্যবসায়ীকে তিনি সেদিনের কথা জিজ্ঞেস করেন। লোকটি বলে, সেদিন সন্ধ্যার পর তো কোনো ট্রলারই আসেনি। মোশাররফ সাহেব বলেন, ট্রলারে বস্তায় ভরে সার নিয়ে এসেছিল, কিন্তু সে দোকানদার বলে যে সেদিন রাতে কোনো ট্রলার আসার কথাই না। তাদের শহরটিতে তখন সারের দোকান মাত্র 2টি এবং 2টি দোকানের মালিকের সাথেই তিনি পরিচিত। তাই তিনি মোটামুটি নিশ্চিতভাবেই বলেন কোনো ট্রলার সেদিন আসেনি। মোশাররফ সাহেব এমনিতেই রাতের কথা ভাবতে নারাজ ছিলেন, তাই আর কথা বাড়াননি। তিনি বাসায় ফিরে আসেন। এশার নামাজ পড়তেও তিনি মসজিদে যান। নামাজ শেষ করে মসজিদের পাশেই পরিচিত কিছু লোকের সাথে একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান এবং দোকান বন্ধ করার সময় সবাই যে যার বাসার দিকে রওনা দেয়। তারপর তিনি সেই লম্বা রাস্তা ধরেই বাসায় ফিরছিলেন। রাত তখন 8টার মতো বাজে। বাসার পথে হাঁটতে হাঁটতে তিনি সেই পোস্ট অফিসটার সামনে একটি সাইকেল নিয়ে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। লোকটির পরনে একটি লুঙ্গি ও গায়ের শার্ট, শার্টের উপরে মোটা একটা সোয়েটার পরা। সেদিন রাতের বেলা যে রকমের শীত, সেই হিসেবে তার পরনে কাপড় খুব অল্প। বলা ভালো, সাইকেলের সাথে দাঁড়িয়ে থাকা লোকটা ওই দিনের লোক নয়, ইনি অন্য একজন লোক এবং তাকেও মোশাররফ সাহেব আগে কখনো দেখেননি। মোশাররফ সাহেব তার সামনে দিয়ে যাওয়ার সময় লোকটি তাকে ডাকে এবং মোশাররফ সাহেবকে নির্দিষ্ট ঠিকানা কোথায় তা জিজ্ঞেস করে। মোশাররফ সাহেব তাকে কোন দিকে যাবেন বুঝিয়ে দেন, কিন্তু লোকটা বলে তিনি এখানকার নন। তিনি অনেক দূর থেকে এসেছেন একটা কাগজে সাইন নিতে, যাবেন এই ঠিকানায়। তার দিনের বেলায় আসার কথা ছিল, কিন্তু অন্য কাজের জন্য দেরি হয়ে যায়। রাতের বেলা তিনি পথ চিনবেন না বলে মোশাররফ সাহেবকে অনুরোধ করেন ঠিকানায় পৌঁছে দিতে। যে ঠিকানায় যাবেন সেই জায়গাটি পোস্ট অফিস থেকে সাইকেলে মাত্র 10-15 মিনিট দূরে। মোশাররফ সাহেব উদার স্বভাবের মানুষ। তিনি সাইকেল চালকটির প্রস্তাবে সম্মতি জানালেন। সাইকেল চালক তাকে ধন্যবাদ দেন এবং সাইকেল চালকটি বলেন কাগজ নিয়ে আবারও ফেরত যেতে হবে এবং যাওয়ার পথে তিনি মোশাররফ সাহেবকে তার বাসায় নামিয়ে দেবেন। মোশাররফ সাহেব তার সাইকেলের পেছনে বসেন এবং যে বাড়িতে লোকটি যায় সেই বাড়িতে একজন বড় ডিলার থাকেন। তিনি তাদের মফস্বলের দোকানপাটে শহর থেকে প্রায়ই সবকিছু আমদানি করে বিক্রি করেন। নামে পরিচিত থাকলেও তাদের কখনো নিজেদের মধ্যে কথা হয়নি, তাই তিনি সাইকেল চালকের সাথে আর সেই বাসায় যাননি। তিনি বাইরেই অপেক্ষা করছিলেন। লোকটা বাড়ির ভেতরে যায়। বাড়িটি উঠান সহ একটি একতলা বাড়ি, কিন্তু খুব আজব ব্যাপার যে সেই বাড়িতে যাওয়ার পর বাড়িতে কোনো আলো জ্বলতে দেখেননি তিনি। মোশাররফ সাহেব ভাবেন হয়তো ইলেকট্রিসিটি নেই। তিনি সাইকেলের সাথে বাইরে 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকেন। তারপরে লোকটি ফেরত আসে। লোকটি এসে বলেন তার কাজ শেষ হয়ে গেছে এবং তার এখন ফেরত যেতে পারে, এবং লোকটি আবারও মোশাররফ সাহেবকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। কিন্তু লোকটি ফিরে তাকে খুবই উদ্ভট একটা প্রশ্ন করেন। জিজ্ঞেস করেন, মোশাররফ সাহেব কি সাইকেল চালাতে পারেন? মোশাররফ সাহেব হ্যাঁ বলেন এবং তারপর আরো একটা উদ্ভট কথা বলেন। তিনি মোশাররফ সাহেবকে অনুরোধ করেন যে তিনি যেন বাসা পর্যন্ত একটু সাইকেলটা চালান এবং তিনি পেছনের সিটে বসতে চান। তিনি বলেন অনেক দূর থেকে প্রায় 1 ঘন্টা সাইকেল চালিয়ে এসেছেন, অনেক ক্লান্ত লাগছে।
মোশাররফ সাহেব এমন উদ্ভট প্রস্তাবে আরো বিচলিত হন, কিন্তু কিছু বলতে পারেন না। তারপর লোকটিকে পেছনে বসিয়ে মোশাররফ সাহেব নিজেই সাইকেলটা চালানো শুরু করেন। কিন্তু এবার সাইকেলটা চলতেই থাকে। তার কাছে মনে হয় 10-15 মিনিটের বেশি হয়ে গেছে সাইকেলে ওঠার পর, কিন্তু তিনি আবারও বাড়ি খুঁজে পাচ্ছেন না। তার আবারও মাথা ঘোরাচ্ছে। সেই লোকটার সাথে কথা বলতে অনেক ভয় লাগছে এবং লোকটা নিজে থেকেও কিছু বলছে না। সাইকেলের গতি বেড়েই যাচ্ছে। সে লোকটিকে জিজ্ঞেস করে, ভাই কয়টা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। এতে মোশাররফ সাহেব আরো ভয় পান, তার হাত পা কাঁপা শুরু করে। এবার এক সময় রাগ হয়েই মোশাররফ সাহেব চিৎকার করে জিজ্ঞেস করেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? চুপ করে আছেন কেন? এবার কোনো উত্তর না পেয়ে মোশাররফ সাহেব সাইকেলটা থামান এবং পিছনে ঘুরে দেখেন যে লোকটি সেই আগের জায়গাতেই বসে আছে, কিন্তু শার্টের কলারের ওপরে তার কোনো মাথা নেই। মোশাররফ সাহেব ভয়ে সাইকেল ছেড়ে দৌড়াতে থাকেন, চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকেন। দৌড়াতে দেখেন তার সামনে নদীর ঘাটে আগের দিনের লোকগুলো দাঁড়িয়ে আছে। পাশে আগের দিনের শাল পরা সেই সাইকেল চালকও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে এতক্ষণ যার সাথে ছিল সেই লোকটিও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ খুলে দেখতে পান তিনি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। পাশে তার স্ত্রী, 2 সন্তান, এছাড়াও পাড়া প্রতিবেশীরাও রয়েছে। তিনি জ্ঞান ফিরতেই সবাইকে গত রাতের কথা বলেন এবং সেই সাথে আগের রাতের কথাটিও বলেন। সেদিন দুপুরবেলা তার পরিচিত আরো অনেকেই তাকে দেখতে আসে। তাদের মসজিদের ইমাম সাহেবও আসেন। ইমাম সাহেব তার ভালোই পরিচিত। সব শুনে একজন বলেন যে গত রাতে যে ডিলারের বাসায় তিনি গিয়েছিলেন তিনি 1 সপ্তাহ ধরে ঢাকায় আছেন। তখন তাদের মধ্যে একজন মুরব্বী, যার নিজের একটি চালের দোকান আছে, তিনি বলেন সেদিন থেকে 14-15 বছর আগে একবার গভীর রাতে একটা ট্রলারে এভাবে অনেক বস্তা সার নিয়ে কয়েকজন এসেছিল। ট্রলারে সাইকেল সহ একজন পোস্ট অফিসের ডাকবাহকও ছিল। সকালবেলা নাকি সেই ট্রলারকে ঘাটের থেকে বেশ কিছু দূরে নদীতে দেখা যায়। সবাই নৌকা নিয়ে সেই ট্রলারের কাছে গিয়ে দেখে ট্রলারে প্রায় 8-9 জনের মরদেহ এবং তাদের কারো মাথা নেই এবং ট্রলারে কোনো বস্তাও নেই। যদিও তারা জানে যে সেই ট্রলারে ওদের সার নিয়ে আসার কথা। পোস্ট অফিসের ডাকবাহকটিও এখানকার স্থানীয় নয়, সে পাশের উপজেলার। পুলিশ অনেক তদন্ত করে কিন্তু কোনোভাবেই জানতে পারে না আসল ঘটনা কি। হয়তো অলৌকিক কিছু ঘটেছিল এবং সেই কারণেই তার রহস্য এখনো জানা যায়নি। যাই হোক, শ্বশুর বাড়ি থেকে তার শ্যালকরা তাকে দেখতে এসেছিল। তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যান। শ্বশুর বাড়ি থেকেই তিনি স্কুলে চিঠি লেখেন এবং ট্রান্সফার নেন। পরে নাকি তিনি বরিশাল জেলা শহর ছেড়েই চলে যান। এরপর আর কখনোই মোশাররফ সাহেব সেখানে ফেরত আসেননি। বরিশালে সেই মফস্বলে আমার মামা বাড়িতে প্রায়ই যাওয়া হয়। এখনো এখানকার সবাই ঘটনাটি নিয়ে কথা বলে। মোশাররফ সাহেবের পরিচিত অনেকেই তিনি চলে যাবার পরেও যোগাযোগ রাখেন, কিন্তু যোগাযোগ বেশি দিন টেকেনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজ আবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি প্রশ্ন করব না আপনি কেমন আছেন, কারণ আমরা সবাই জানি, বুথ FM কিংবা বুথ.com এর সব শ্রোতারাই জানি যে আপনি সবসময় ভালোর দলে থাকেন। আর আমরা আশা করি যে আপনি ভালো থাকেন। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, কারণ আপনি ভালো থাকলেই হয়তো বুথ.com কিংবা বুথ FM এর মতো অসাধারণ ভৌতিক শোগুলা আমরা রেডিওতে কিংবা ইউটিউবে শুনতে পাবো। তো মূলত আমি নারায়ণগঞ্জ চিটাগাং রোড এরিয়াতে সিমরাইল রোডে, যে রোডটা মূলত স্টাফ কোয়ার্টার কিংবা ডেমরা রামপুরার দিকে গেছে, তো এই রোডটা যেটা চিটাগাং রোড থেকে শুরু হয়, তো এরই মাঝে মাঝে কোনো একটা কোম্পানিতে কিংবা ফ্যাক্টরিতে আমি জব করি। তো রাসেল ভাই, আমি আমার কাজের ধরনটা একটু বলে রাখি। আমি মূলত 1 সপ্তাহ নাইট ডিউটি করি, 1 সপ্তাহ দিনের বেলা ডিউটি করি। তো তখন ছিল রোজার মাস। তো তখনকার সময় ওই আমি যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানির নিয়ম ছিল যাদের ইচ্ছা তারা রোজার সময় রাত্রে সেহরি খাইতে যার যার বাসায় যাইতে পারতো। তো মূলত সব শ্রমিক স্টাফ সবাই চলে যেত রাত্রে যার যার বাসায় সেহরি করার জন্য। তো আমিও সবার সাথে হই হুল্লোড় করে একসাথে চলে যেতাম। আমার বাসাও খুব কাছেই। তো আমার কাছে খুব বেশি একটা ভৌতিক কিংবা হন্টেড কোনো কিছু মনে হইতো না, কারণ আমরা শত শত মানুষ একসাথে যেতাম। তাই হয়তোবা খুব কমন একটা ব্যাপার মনে হতো যে অনেক রাতে সাহরি খেতে যাইতেছি, এমন কোনো ব্যাপার ফিল হইতো না। তো
তো রাসেল ভাই বলে রাখি, ওই সময়টা আমার খুবই বয়স কম ছিল, ধরে নিতে পারেন 13 কি 14 বছর। ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে আমি তখনই জব করতাম। তো রোজার মাসে হঠাৎ একদিন আমার খুবই জ্বর। তো রাত্রে যখন আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম, তো তখন ছোট ছিলাম, তো আমার মা আমার নিয়ে একটু টেনশন করতেছিল। তো আমার মা বললো যে বাবা, আজকে রাত্রে তোরা আসা লাগবো না, তুই যদি এখন তোর এত জ্বর, সম্ভব হলে তুই না যা। তখন আমি ভাবলাম যে রাসেল ভাই সামনে ঈদ, এখন যদি আমি অ্যাবসেন্ট দিই হয়তো বা আমার স্যালারি থেকে এই টাকাটা কাটবো। তো ওই সুবাদে আমি ভাবলাম থাক চলে যাই। তো তারপর আমার মা বললো, ঠিক আছে বাবা, তুই রাত্রে স্যার খেতে আসিস না, দোকান থেকে কোনো একটা কিনা ওষুধ টুষুধ কিছু একটা খাই নিস। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই, আমি তো সবাই চলে আসছে স্যারের টাইমে বাসায় স্যারি খাইতে কিংবা স্যারি করতে। তো পুরো কোম্পানি মেইলি বলা যায় মেইল ফ্যাক্টরি এমন টাইপের কিছু একটা। তো আমি ওখানে আমি শুধু একা মানুষ, আমার সাথে 2 কি 3টা সিকিউরিটি গার্ড। তো তারাও যার যেমনে স্যারি করার লেগা ব্যস্ত আর কি। তো আমি মূলত ভাবলাম দেখি একটু বাইর হইয়া যদি 2-একটা দোকান টোকান খোলা থাকে, তো আমি একটু কোনো কিছু কিনা রুটি টুটি লাইক বিস্কিট টিস্কিট কোনো একটা খায়া যদি একটু ওষুধ টষুধ খাওয়া যায়। তো ওই সুবাদে আমি বাইর হইলাম। তো যারা নারায়ণগঞ্জ চিড়িয়াখানা রোড এলাকাতে আছেন কিংবা ডেমরা রামপুরা যাতায়াত হয় আপনার চিটাগাং রোড এরিয়া থেকে, তারা হয়তো বা খুব জানবেন যে এই রোডের পাশে একটা ডিএনডি খাল আছে। আর এই রোডেই মনে করেন যে বিভিন্ন রকম কোম্পানি ফ্যাক্টরি আছে। তো মূলত এই ফ্যাক্টরির থাকার সুবাদে ওই রাস্তার পাশে ছোট ছোট চায়ের দোকান, টঙের দোকান আছে, যেগুলা বিভিন্ন রকম চা বিস্কিট বিক্রি করা হয় সাধারণত শ্রমিক কিংবা অফিস কর্মীদের জন্য। তো আমি ভাবলাম এখানে এত দোকান, কোনো না কোনো দোকানে তো আমি চা বিস্কিট পাইয়া যাবো, স্বাভাবিক ব্যাপার। তো আমি মূলত আমি ছোট মানুষ ছিলাম, আমার ব্রেনে এতটুক জিনিসটা খাড়ে নাই যে এত রাত্রে সবাই তো সেহারি করতে চলে গেছে যার যার বাসায়, কিংবা এত রাত্রে দোকান খোলা থাকার কথা না। তো আমি মূলত হাঁটতে হাঁটতে, তো আপনারা হয়তো বা জানবেন যে এই ড্যামরা রোডে বিভিন্ন জায়গার নাম হচ্ছে বিভিন্ন রকম, যেমন অ্যাপোলো, তারপর গলাকাটা, তারপর রানীমল, এমন টাইপের। তো মূলত বিভিন্ন স্থানের নাম বিভিন্ন নামে পরিচিত আর কি। তো আমি দেখতেছি একটার পরে একটা দোকান বন্ধ। তো ছোট মানুষ ছিলাম, ভাবলাম যে সামনের দোকানটা খোলা হইব, হয়তোবা এই দোকানটা বন্ধ, এরপরের দোকানে গেলে আমি খোলা পাবো, এই হালকা পাতলা একটু রুটি টুটি আনবো। তো আমার কথা হইলো আমি জাস্ট কিছু একটা খাইয়া যদি আমি ওষুধ খাই দিলে আমার জ্বরটা ভালো হয়ে যাবো, অনেকটা জ্বরের পরে আসছিলাম। তো আমি রাসেল ভাই আপনারা বলে রাখি, তো এলাকায় যারা আছেন আমি আবারও বলতেছি, তারা হয়তোবা চিনবে আপনার এই আপনার যে এই রোডটা, যে আপনার সিমরাইল কিংবা ড্যামরা রোডটা যেটা আছে, তো এর পাশে আপনার ডিএনডি খাল আছে। তো মূলত আমি যে কোম্পানিতে চাকরি করি কিংবা ফ্যাক্টরিতে চাকরি করি, তো এই কোম্পানির সামনেই ডিএনডি খাল। তো এই ডিএনডি খালের ওপাশেই মনে করেন যে একটু ঘনবসতি বস্তি টাইপের এলাকা। তো মূলত ছোট ছোট বাচ্চারা দিনের বেলায় আমি দেখি যে একদম, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি, যেমন ল্যাংডা হইয়া উলুঙ্গ হইয়া ছোট ছোট বাচ্চারা আপনার ওই টিএনডি খেলা এসে লাফায় লাফায় ঝাপায় ঝাপায় পরে, সেটা নিয়মিত একটা ব্যাপার। তো এইভাবে ওই ডিএনডি খেলার ওই জায়গাটা মনে করেন যে সবাই লোকমুখে শুনছি যে এই জায়গাটা নাকি ভালো না, অনেক অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। তো এইগুলো আমি কোনোদিন বিশ্বাস করি নাই কিংবা আমি নিজের চোখে দেখি না, আমি নিজেও ছোট মানুষ ছিলাম। তো রাসেল ভাই আমি গোলাঘাটা ওই জায়গাতে যখন যাই মানে দোকানের উদ্দেশ্যে, তো দোকানে আমি 2টা দোকান খোলা পাই। তো আমি সচরাচর একটু হালকা পাতলা নাস্তা বিস্কিট টিস্কিট নিয়ে তো আমি হাইটটা আবার আমার গন্তব্যস্থলে বা আমার কোম্পানির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো মূলত রাসেল ভাই আমি যখন রাস্তা হাঁটতেছি আমার কাছে মনে হইতেছে যে আপনার কেমনে আপনারা বুঝাই, যেমন আমার সাথে কয়েকজন হাঁটতেছে, তো বাট আমি আর পিছনে দাগাইতেছি না। আমার কাছে মনে হইতেছে হয়তো আশেপাশের যে কোম্পানি গুলো আছে ওখান থেকে মানুষ বাইর হইয়া যার যার বাসায় যেতেছে স্যারি খাওয়ার লেগে, কিন্তু আমার ওইরকম বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। আমি ভাবলাম এই তো টুকটাক লাইটের আলো আছে, তো এই জায়গাতে আমার তো ভয় পাওয়ার কিছু নাই, বা আমি এরকম কোন কিছু আমার মাথায় আসে নাই। তো আসল ঘটনা হয়েছে তখন যখন আসলে আমি ইগনোরে করতেছিলাম, ধরতে গেলে ভয়ে
পাবো বা ভয় পাইলে যে জিনিসটা আমার আরো ভয় দেখাবে, এমন ব্যাপার হওয়ার কোনো সিচুয়েশন হয় নাই, কারণ আমি এটা ইগনোর করছিলাম ব্যাপারটাকে। যখন আমি আমার কোম্পানির সামনে চলে আসছি, আমি মূলত গেটে ঢুকবো, তো সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই যে আমার কোম্পানির সামনের একটা পাশে হলো একটু ঝোপঝাড় টাইপের, তারপর হচ্ছে আপনার ড্যামরা রোডের পরেই হচ্ছে ডিঙ্গি খাল। সরি, অ্যাকচুয়ালি আঞ্চলিক ভাষা মানুষে ডিঙ্গি খাল বলে, তো মূলত খালের নাম হচ্ছে ডিএনডি খাল। তো যাই হোক, তো ওই ঝোপঝাড় থেকে আমি যেমন দেখলাম 5 থেকে 7টা মানে অনেকটা মানুষের বাচ্চার মতোই দেখতে, মানে এমন টাইপেরই মানে অবয়ব, আমি স্পষ্ট লাইটের আলোতে দেখলাম যে দৌড়ে লাফায় ডিএনডি খালে পড়তেছে, এবং যে পড়ছে পানির শব্দগুলাও শুনতেছিলাম আমি। তখন আমি অদ্ভুত ভাবে তাকায় আসছিলাম, মানে এমন কিছু না যে ব্যাপারটা একবার আমি খুব বেশি ভয় পাইছি। তো তখন আমার মনে মনে একটা কথাই চলতেছিল, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি রাসেল ভাই আপনাদের বুঝার সুবিধার্থে, যে পোলা ভাই না তো মানে 12 ঝগড়া ভাই, এমন টাইপের একটা বলছি যেটা আসলে আমার ব্যক্তিগত ভাষা। তো যেটা বলছি আমি আসলে ভয় পাই নাই, আমি জাস্ট অবাক হয়েছি যে এত রাত্র লাফান লাগে ব্যাপারটা। তো আমি অনেকক্ষণ যাবত দাঁড়ায় দেখতেছিলাম, মানে আমার আসলে খুব ওই জায়গাতে যায় মানে দেখার ইচ্ছা হইতেছিল, মানে খুবই ইচ্ছা হইতেছিল, মনে হইতেছে জন্য কেউ আমার ডাকতেছে ওই জায়গায় যাওয়ার জন্য, বা কি হয়েছে জিনিসটা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমার ভিতরে। মানে কেমন জানি আমার ইচ্ছা করতেছিল যে এই বাচ্চাগুলোর সাথে আমিও পানিতে লাফ দিই, গোসল করি, এমন টাইপের কিছু একটা। মানে এক কথা বলতে গেলে আমার ওই জায়গাতে পানিতে যাওয়ার খুব ইচ্ছে হইতেছিল, বা আমি খুব আকৃষ্ট হয়ে গেছিলাম ব্যাপারটাতে, যে ওদের সাথে আমার খুব গোসল করতে ইচ্ছা করতেছিল, কিংবা আমারও দৌড়ে গিয়ে পানিতে লাফ দিতে খুব ইচ্ছা করতেছিল, এমন টাইপের ব্যাপার আর কি। মানে বুঝাতে পারবো না, কেমন যেন একটা ফিলিংস হইতেছিল। তো পিছন থেকে একজন সিকিউরিটি গার্ড আমার কোম্পানিরই, উনি গেটে দাঁড়ায় ডিউটিরত অবস্থায় আমার দেখতেছে যে আমি এক নজরে ওই ডিএনডি খালের দিকে, ওই ঝোপঝাড়ের দিকে তাকায় রয়েছি। তো উনি আমার হঠাৎ করে ডাক দিল, এই তুমি এই জায়গায় কি করতেছ? তো উনি আমার মূলত চিনতো, যেহেতু আমি আসতাম যাইতাম বা আমার সাথে ভালো সম্পর্ক থাকায়, তো আমার ডাক দিল আমার নাম ধরেই, যে তুমি এই জায়গায় কি করো, এই জায়গায় কি তাকায় তাকায় দেখতেছো। তো উনি যখন আমার ডাক দিল তখন আমার সাধারণ সেন্স ফিরে এলো। আমি ভাবলাম কি এত রাত্রে, রাত প্রায় 3টা+, এখানে বাচ্চা আসবে কোত্থেকেই, আর পানিতেই কেন লাফ দিয়া ঝাঁপ দিয়ে পড়বো, আর আমারে বা এটা এত দেখার কি আছে। তখন আমি সিকিউরিটি গার্ডের কাছে গেলাম, তো আমি ওনারে বললাম যে আসলে ভাই আমি এমন কিছু দেখছিলাম, এই জায়গায় মনে বাচ্চা কাচ্চা কিছু একটা পড়ছে লাফ দিয়া। তো চিরাং রোড এরিয়াতে আপনার পথ শিশু আছে স্বাভাবিক, তো আমি ভাবলাম যে এরকম পথ শিশু কিছু লাফায় টাফা পড়া গেল নাকি না মরে টোরা জায়গা। আমি তখন হেরে এরকম কিছু একটা বললাম। উনি বললো যে এই ব্যাপারে তোমার মাথা জামানোর দরকার নাই, তুমি ভিতরে চলে যাও, এগুলো নিয়মিত ব্যাপার। তো না, আমি খুব অবাক হইলাম। তো আমি পরে আমার মনের বোঝানোর চেষ্টা করলাম, রাসেল ভাই হয়তো আমার জ্বর ছিল, জ্বরের পরে আমি কিছু একটা দেখছি এমন টাইপের কিছু। তো আমি যদি এমন কিছু একটা দেখতাম তাহলে সিকিউরিটি গার্ড তো এটা বলতো না যে এটা নিয়মিত ব্যাপার। তো আমি কি আসলে ভুল কিছু দেখছি কিনা জ্বরের ঘুরে, তো এই জিনিসটা কনফার্ম করার লাগে আমি মনে করেন যে আবারও আরেকদিন সিকিউরিটি গার্ডের সাথে এই ব্যাপারে আমি কথা বললাম। তো ওনারা আমি চা সিগারেটও খাওয়াইলাম, আসলে নিজের ভুল প্রমাণ করার লেগে যে আসলে এরকম কিছু হয় না, মানে এরকম নিজের সান্ত্বনা দেওয়ার লেগে। তারপর উনি আমার বললো যে এখানে নাকি বিশেষ করে মানে যে কোম্পানিগুলা মানে যে ড্যামরা রোডটা গেছে, তো মূলত এই এলাকাটা শিমরাল যে এলাকাটা, এটা নাকি ছিল শীতলক্ষা নদীর চর। তো মূলত এখন থেকে আরো 40-50 বছর আগে এগুলো ছিল আপনার হিন্দুদের শ্মশান টাইপের কোনো কিছু একটা, ধরেন নদীর পার ছিল, তো এখানে শ্মশান টাইপের ছিল, বালুর চর ছিল, এখানে মানুষের দাহ করা হইতো বা যাই করা হতো হিন্দুরা। তো মূলত ঝোপঝাড়ও ছিল, দিনের বেলায় নাকি দোয়াটাও উঠতো। সিকিউরিটি গার্ড উনি আমারে বললো আর কি কথাগুলা। তো উনি মূলত অনেক বৃদ্ধ লোক, অনেক প্রবীণ লোক, তো উনি এই এলাকার স্থানীয় লোকই। আর দ্বিতীয়ত কথা হইলো উনি মিথ্যা কথা বলার লোক না, তো ওনারা আমি বিশ্বাস করছি। তো রাসেল ভাই কথা হইলো দিন শেষে একটাই,
যে আমি এগুলা কি দেখলাম, মানে এই জিনিসগুলোর আসলে ব্যাখ্যা কি। মানে অনেক প্রশ্ন আমার মনের ভিতরে রয়ে গেল যে ওই দিন রাত্রে আমি কি দেখলাম। আবার অনেক সময় আমি অনেকের মুখে শুনি যে রোজার মাসে নাকি এরকম বাজে যে প্রেতাত্মা বলেন বা জিন ভূত এগুলা কিংবা শয়তান স্পেশাল ভাবে বন্দী থাকে। তাহলে এটা কিভাবে সম্ভব হইলো? আবার যদি ও জিন হয় তাহলে কেনই বা এভাবে লাফায় পড়ে? মানে এগুলার ভাই কোনো আমার কাছে আর কোনো নাই, কোনো অ্যান্সার নাই। মানে আমি আমার বিবেকে অ্যান্সার গুলো দিতে পারি না। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। জানি না কেমন লাগছে আপনাদের। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে শেয়ার করবেন, আর যদি আমার ঘটনাটি প্রচার হয় তাহলে আপনি আমাকে একটু জানাবেন। কিছুদিন আগে আপনার একটা পুরানো এপিসোডে শুনছিলাম যে আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে। তো 18 কোটি মানুষের যদি একটা করে গল্প থাইকা থাকে কিন্তু ঘটনা থাইকা থাকে, তাহলে প্রায় 18 কোটি ঘটনা আছে আপনাদের কাছে booth.com অনেক দীর্ঘ করার জন্য। তো আপনার এই একটা কথা আমি ইন্সপায়ার হয়ে আপনার কাছে এই ঘটনাটি আমি আজকে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার লাইফে আমার ছোটবেলায় আরো ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, আপনার সকল লিসেনারদের সাথে। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।